প্লিজ হেল্প মি, কেউ বিপদে আছে স্যার, প্লিজ হেল্প মি। এক মিনিট দাঁড়ান, প্লিজ প্লিজ রিল্যাক্স, 1 মিনিট। এখানে বসুন প্লিজ সেভ হার লাইফ, প্লিজ। আপনি সেভ হার এক লাইফ। মিনিট, আপনি বসুন না প্লিজ। এই নিন। হ্যাঁ বলুন। স্যার স্যার, আমি মেন্টাল হেলথ ফাউন্ডেশনের সুইসাইড হেল্পলাইনের ভলান্টিয়ার। আচ্ছা, যারা ডিপ্রেশনে থাকে বা সুইসাইড করার চেষ্টা করে তাদের কাউন্সেলিং করি। একটা মেয়ে, কি প্রবলেম কি ছিল ওর? ডোমেস্টিক ভায়োলেন্স স্যার। স্যার ওই মেয়েটা বলছিল যে ওর স্বামী ওকে নেশা করে ওকে যা তা গালাগালি দেয়, ওকে মারধর করে, আবার ওকে ভয়ও দেখায় যে ওকে প্রাণে মেরে দেবে, আর তাও কিনা ওর সার্ভিস পিস্তল দিয়ে। সার্ভিস পিস্তল? আচ্ছা, আপনি কি করে জানলেন যে ওর কাছে যে পিস্তল আছে সেটা সার্ভিস পিস্তল? স্যার এই ওয়ার্ড ওই মেয়েটাই ইউজ করেছিল, সার্ভিস পিস্তল। স্যার কোনো আর্মির বা পুলিশের লোক হবে। তা আপনি ওনাকে বললেন না যে পুলিশে কমপ্লেন করতে গিয়ে? বলেছিলাম আমি ওকে, হাসতে থাকলো, বললো পুলিশ ওকে কোনোভাবেই হেল্প করতে পারে না। আজ ও সুইসাইড করতে চলেছে। ওর পেটে 7 মাসের বাচ্চাও আছে। মাই গড। একটু আগেই ও কল করেছিল আমাকে। হ্যালো হ্যালো দিদি, দিদি আমি বলছি। হ্যাঁ, কেমন আছো তুমি? দিদি আমি অনেক কষ্ট সহ্য করেছি, এবার আমি ডিসিশন নিয়ে নিয়েছি, এবার আমি আর ডিসিশন চেঞ্জ করব না। আমার কথা শোনো, তুমি এরকম কিচ্ছু করবে না, শুনছো তুমি? আজ আমার স্বাদের অনুষ্ঠান, আর তুমি তো জানোই সমস্ত রিলেটিভ কিছুক্ষণ বাদেই বাস ধরে সীতারা চলে যাবে, আর এই বাড়িতে আমি একদম একলা থেকে যাব ওই জানোয়ারটার সাথে। তুমি এসব কিচ্ছু করবে না, আমি তোমাকে আগেও বলেছিলাম না? প্লিজ তুমি পুলিশের কাছে যাও, পুলিশ উইল হেল্প ইউ। দিদি তুমি তো জানো আমি পুলিশের কাছে যেতে পারবো না। আরে তুমি তোমার বাচ্চাটার কথা ভাবো, আরে তোমার পেটে একটা বাচ্চা আছে। ওর কথাই ভাবছি দিদি, আজ যদি নিজের সিদ্ধান্ত বদলে ফেলি তাহলে 2 মাস পরে আমি নিজের সন্তানকে কোন সমাজে জন্ম দেব বলো? আমি ওকে এমন পিতা দিতে পারি না। আচ্ছা আপনি কি ওনার নাম্বারটা দিতে পারবেন? না স্যার, আমাদের সব কল এনক্রিপ্টেড হয়। ও না তো আমার কাছে পেশেন্টের না নাম আছে না নাম্বার, পেশেন্টের আইডেন্টিটি সিক্রেট থাকে। হ্যাঁ হয়তো তারপর কেউ কলই করবে না, এটা ভেবে যে তাদেরকে নিয়ে মজা করা হবে। স্যার এই নাম্বারটা জানার জন্য তো কোর্টের অর্ডার লাগবে স্যার। না অভিজিৎ, তাতে সময় চলে যাবে, অত সময় নেই আমাদের কাছে। ওই বেচারি মহিলা এতদিন ধরে অত্যাচারিত হচ্ছে, তাছাড়া ওনার পেটে 7 মাসের বাচ্চা রয়েছে। তার উপরে আমাদের কাছে ওর ব্যাপারে কোনো তথ্যই নেই স্যার। এই ডায়েরিটা আছে আমার কাছে, ও আমাকে যে কল করে তার সব ডিটেলস আছে। আমার স্টাডির জন্য আমি নোটস বানাই, হয়তো এটা আপনাদের কোনো কাজে লাগবে। দেখি স্যার, লাস্ট পেজে লেখা রয়েছে সব আত্মীয় স্বজন বাস ধরে সাতারা চলে যাবে। আমাদের কাছে শুধু মেয়েটার ব্যাপারে এইটুকুই ইনফরমেশন আছে যে ওর হাজবেন্ডের কাছে একটা সার্ভিস রিভলভার আছে। নাম্বার 2, মেয়েটার পেটে 7 মাসের বাচ্চা রয়েছে। ওই মেয়েটার ফ্যামিলি সাতারা যাবে। সমস্ত বাস ডিপোতে গিয়ে খোঁজ নাও, দেখো কোনো বাসে এমন কোনো ফ্যামিলি আছে কিনা যারা সাধের অনুষ্ঠানে যাচ্ছে, সাতারার দিকে যাচ্ছে। শহরের যত গাইনোকোলজিস্ট আছে প্রত্যেকের লিস্ট বের করো, আর দেখো এমন কোন পেশেন্ট আছে যে 7 মাসের প্রেগনেন্ট। স্যার এটাই শেষ বাস ডিপো যেখান থেকে সাতারার বাস যায়। দাদা শুনুন, 1 মিনিট দাঁড়া। আজ দুপুরে এখানে এই ডিপো থেকে সাতারার বাস ছাড়ার কথা ছিল না? না, একটা বাস তো যাওয়ার কথা ছিল, কিন্তু 1 ঘন্টা আগে। আসলে ইঞ্জিনটা খারাপ হয়ে যাওয়াতে লেট হয়ে গেছে। সেই বাসটা কোথায় আছে? ওই যে ওই বাসটা। এইটা? এটা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনারা সাতারা যাচ্ছেন তো? হ্যাঁ। হ্যাঁ কেন? আপনারা কি এখানে সাধের অনুষ্ঠানে এসেছিলেন? হ্যাঁ, কিন্তু আপনারা কারা? দেখো আমরা সিআইডি থেকে আসছি। এই 7 টাকার ছিল,
আমার আত্মীয় নয়নার, কিন্তু কি হয়েছে? এই নয়না কোথায় থাকে? ওর ঘরের অ্যাড্রেসটা দাও তো। B200 শান্তিনিবাস বার্সোবা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ দয়া। এই ডিপোতে একটা ফ্যামিলি পাওয়া গেছে। হ্যাঁ, ওরই ফ্যামিলি। আর মেয়েটার নাম হলো নয়না। ঠিকানা হলো B200 শান্তিনিবাস বার্সোবা। আচ্ছা, তাই নাকি? ভাই, গাইনোকোলজিস্ট আমাদের এই অ্যাড্রেসে দিয়েছেন। তুমি ওখানে পৌঁছো, আমরা ওখানেই যাচ্ছি। ঠিক আছে, আমরা পৌঁছাচ্ছি। ওকে। বার্সোবা। এক্সকিউজ মি, আমরা সিআইডি থেকে আসছি। এই নয়না কোথায়? সিআইডি? হ্যাঁ। স্যার, ওপরে গিয়ে ডান দিকে। কিন্তু কি হয়েছে? কি হয়েছে স্যার? প্লিজ সামলান নিজেদের আপনারা। কি করছেন কি? শান্ত হন আপনারা। এটা কি হয়ে গেল? ও সুইসাইড করেই নিল। গুলি চিনের নিচের থেকে উপরের দিকে গেছে। স্যার, অনেকটা রক্ত বেরিয়েছে। মনে হচ্ছে অনেকটা সময় কেটে গেছে। পিছনে সরো। কি হলো? দাদা দেখ, দাদা। নয়না, এই, কি হলো নয়না? ইন্সপেক্টর আমান? তুমি ওকে চেনো? হ্যাঁ, আমরা ট্রেনিং একাডেমিতে একসাথেই ছিলাম। কেন করলো স্যার নয়না এরকম? এটা তো আপনিই বলতে পারবেন। ওটো। ওকে টর্চার করতে, মারতে, হ্যাঁ, ভয় দেখাতে, হুমকি দিতে কি এক্সপেক্ট করেছিলে তুমি? কি করতে? হ্যাঁ, অ্যাটেম্পট অফ সুইসাইডের জন্য তুমি জেলে যাবে। স্যার, এটা কি বলছেন আপনারা? দাদা এরকম করতে পারে না। স্যার, আপনারা এটা ঠিক করছেন না। প্লিজ এরকম করবেন না। কত মেন্টাল টর্চার করা হয়েছে ওকে, নিজেরই মাথায় গুলি করে নিয়েছে। সবাইকে বাইরে নিয়ে যাও। চলো তুমি বাইরে চলো। স্যার, চলো স্যার, চলো 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 সবাই চলো। প্লিজ চলো, বাইরে যান, বেরো। বাইরে, প্লিজ। চলো, বাইরে যান, আপনারা বলছি। বেরো, চলো চলো। শান্ত হন। আপনিও যান। Please। চলুন চলুন। সেটাই হলো যেটা ওই গাইনোকোলজিস্ট বলেছিলেন। সুইসাইড করেই ফেললো। বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিই, আর এসিপি স্যারকে ইনফর্ম করে দিই যে ওকে আমরা বাঁচাতে পারিনি। 1 মিনিট। ওই ফোন। কিন্তু কোথায় যেতে পারে? আচ্ছা, ওনার ফোন কি কেউ দেখেছেন কোথাও? আপনি জানেন? কেউ দেখেছেন কি? হ্যাঁ, স্যার, আমি ফোন করছি ওর নাম্বারে। যশ বাবা, এদিকে এসো। ফোন তোমার কাছে? দাও। আমি এটা গেম খেলার জন্য নিয়েছিলাম কাকির ঘর থেকে। কোনো ব্যাপার না বাবু, এদিকে এসো। বাবু, একটু মনে করে বলো, যখন তুমি ফোন নিতে এখানে এসেছিলে তখন কি দেখেছিলে তুমি? নয়না কত খুশি লাগছে, তাই না? কাকি আমার সাথে মোবাইলে গেম খেলবে? গেম? এখন? এখন তো এত লোকজন আছেন আর আমার ফোনটাও আমার ঘরেই পড়ে আছে, তো এখন তো খেলতে পারবো না, কিন্তু পরে খেললে হবে। হ্যাঁ। এখন না, তুমি গিয়ে ফ্রেন্ডসদের সাথে খেলো, ওকে? ঠিক আছে। যাও। আরে দাদা, বৌদির সাথে গিয়ে ফটো তুল না। হ্যাঁ, আমি যাচ্ছি। যশ বাবা, তুমি আবার মোবাইল নিয়ে বসে গেছো? মা প্লিজ ডিস্টার্ব করো না মা, প্লিজ। আরে কাকির অনুষ্ঠান চলছে, তুমি এখানে গেম খেলছো? হ্যাঁ, আর কিছুক্ষণ। আরে Please, বাবা, please। কাকির খারাপ লাগবে। চলো সোনা, চলো। আরে মা, কোনো মা নয়, অনেক গেম খেলেছো, আর ফোন নয়।
কি? কাকির ফোন কোথায় থাকতে পারে? হ্যাঁ, কাকি চলে এসছে। কিন্তু এরপর তুমি ফোনটা ফেরত কোথা থেকে পেলে? এখানে বাইরে পড়েছিল। থ্যাংক ইউ বাবু, তুমি আমাদের অনেক সাহায্য করলে। মিস্টার আমান, আপনি কি নিজে বলবেন নাকি আমাদের জিজ্ঞাসা করতে হবে? তুমি নিজে একজন পুলিশ অফিসার, তুমি তো জানো যে আমরা ইন্টারোগেশন কি করে করি। স্যার স্যার আমি ওকে ট্রেনিং এর সময় থেকে চিনি। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট অফিসার্স। স্যার স্যার আমার মনে হয় না ও এরকম করতে পারে। মানুষ পাল্টে যায় পুরবী, সব এভিডেন্স ওর বিরুদ্ধে, আর সেটা তুমি খুব ভালো করে জানো। স্যার আমার বিশ্বাসই হচ্ছে না যে আপনারা সবাই এটা ভাবছেন যে আমি নয়নার ওপরে হাত তুলেছি। খুব ভালোবাসতাম স্যার আমি ওকে, ওর সন্তানের বাবা হতে চলেছিলাম স্যার আমি। আর আমি ওকে কি করে? হ্যাঁ, তুমি ওকে টর্চার করেছো, আর সেই জন্য বেচারি ডিপ্রেশনে চলে গেছিল। ভুল বুঝছেন স্যার আপনি, ও ডিপ্রেশনে ছিলই না। সবসময় ও হাসি খুশি থাকতো, সবসময় আনন্দে থাকতো। মানে ও সুইসাইড কি করে করতে পারে স্যার? আরে তাহলে সে মেন্টাল হেলথ ফাউন্ডেশনে বারবার ফোন কেন করতো? বিগত কয়েক মাসের মধ্যেই 10টা কল। আমার এই বিষয়ে কোনো আইডিয়া নেই। কল করে উনি হয়তো ডিলিট করে দিতেন, সেই জন্য হয়তো আপনার কোনো আইডিয়া নেই। স্যার দাদা এরকম করতে পারে না। ও তো নয়নাকে খুব ভালোবাসতো, আর নয়না তো খুশিই ছিল। যদি তোমার স্ত্রী খুশিই ছিল, তাহলে ও হেল্পলাইন নম্বরে ফোন করে কেন বলেছে যে তুমি ওকে টর্চার করো, ওকে মারো, ওকে ধাক্কা দাও? কেন আমান, উত্তর দাও। পুরবী, ওর কাছে কোনো উত্তর থাকলে তো দেবে। ওর টর্চারের কারণে বেচারি ডিপ্রেশনে চলে গিয়েছিল, আর তারপরে ও সুইসাইড করে। ডিপ্রেশনে প্রায়শই কোনো লোক নিজের দুঃখের কথা শেয়ার করে না। হতে পারে এর জন্যই নয়না যে কতটা প্রবলেমে ছিল কেউ কিছু জানতেই পারেনি। পুরবি, অ্যাটলিস্ট তুমি তো আমাকে বিশ্বাস করো। ইউ নো মি ওয়েল। নয়না কখনো সুইসাইড করতে পারে না, কখনো সুইসাইড করবে না। ব্যাস, নিয়ে যাও একে। চলো। আপনি আমার কথাটা তো শুনুন, নয়না কখনো সুইসাইড করতে পারে না। চলো স্যার আমার কথাটা চলো, শুনুন স্যার, চলো। নয়না সুইসাইড করেনি। স্যার আমার কথাটা শুনুন স্যার একবার। নয়না যখন সুইসাইডই করতে চাইছিল, তাহলে ওর আসন্ন সন্তানের জন্য অনলাইন ওয়েবসাইট থেকে বেবি প্রোডাক্টসের শপিং কেন করেছিল? যাতে কারোর সন্দেহ না হয়। হতে পারে, কিন্তু স্যার আমার মনে হয় এটা একটু আশ্চর্য ব্যাপার স্যার। পুরো ব্যাপারটাই আশ্চর্য। তো আপনার মনে হচ্ছে যে আমার আর ভূমি এরা সত্যি বলছে? সেটা তো জানাই যাবে অভিজিৎ, কিন্তু তার আগে ওই 7 ভক্ষণ অনুষ্ঠানে নয়নার যত কাছের লোক ছিল ওদের সবাইকে ডাকো। নয়নার সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? হ্যাঁ স্যার, খুব ভালো ছিল, আর খুব ভালো মেয়ে ছিল, সব সময় খুশি থাকতো। তাহলে আপনারও কি মনে হয়েছে যে ওর সঙ্গে কোনো গন্ডগোল হচ্ছে বা কোনো সমস্যা হয়েছে?
আমরা অনেক কথা বলতাম, কিন্তু কখনো মনে হয়নি যে ওর হাজবেন্ডের সাথে বা বিয়ে নিয়ে কোনো প্রবলেম ছিল। শোনো বাবা, তোমার তোমার কাকিমাকে কেমন লাগতো? ভালোবাসতেন তোমায়? হ্যাঁ, কাকি আমাদের বাচ্চাদের খুব ভালোবাসতো আর আমাকেও খুব ভালোবাসতো। উনি ওনার ফোনে আমায় গেমও ইনস্টল করতে দিয়েছিল। আচ্ছা, কাকিমা কখনো তোমাকে এমন কোনো কথা বলেছিল, যেমন ওনার তোমার কাকার সাথে কোনো ঝগড়া হয়েছে অথবা ঝামেলা হয়েছে, এরকম কিছু? না, কাকি প্রেগনেন্ট ছিল তো, তাই জন্য উনি তাড়াতাড়ি রেগে যেতেন। আর মাই আমায় বলেছিল যে আমি যেন ওনাকে বিরক্ত না করি। আচ্ছা, নয়নার ব্যবহারে আপনার মানে কোনো সন্দেহ হয়েছিল? না, একদমই না। ও তো খুব খুশি ছিল, পুজোতে ফাংশনে ডান্সও করেছিল। ইনফ্যাক্ট অনেক বেশি এক্সাইটেড ছিল নিজের ফটোশুট নিয়ে। আর কোনো ছবি আছে? স্যার নয়না যতগুলো ফটো সব এর মধ্যেই আছে। ঠিক আছে, এগুলো আমরা রেখে দিচ্ছি। এখন আপনি আসতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। স্যার, সবকিছু শোনার পরে আমার তো মনে হচ্ছে যে এ এমন সত্যি কথাই বলছে। ওর ওয়াইফ যদি এত আনন্দেই থাকে, তাহলে সুইসাইড কেন করতে গেল? সেটাই তো, সুইসাইড কেন করবে? গোলমাল আছে অভিজিৎ, কিছু না কিছু গোলমাল আছে। রাধার যে কটা ইনফরমেশন দেওয়ার ছিল সব দিয়ে দিয়েছে, তবু বুঝতে পারছি। একটা কাজ করো, ওই মেন্টাল হেলথ ফাউন্ডেশনে গিয়ে ওই নয়নার ব্যাপারে যা কিছু জানতে পারবে বের করে নিয়ে এসো। ওখানকার অপারেটরদের সঙ্গেও কথা বলো, খুঁটিয়ে খুঁটিয়ে ইনফরমেশন বের করো। হয়তো এমন কোনো কথা ও জানতো নয়নার ব্যাপারে যেটা আমাদের কাজে লাগবে। আমরা সিআইডি থেকে আসছি, আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করব। এই নাম্বারটা থেকে আপনার ফাউন্ডেশনে একজন লেডি ফোন করতেন, উনি সুইসাইড করেছেন। এর পুরো ইনফরমেশন চাই আমাদের। কবে কল করেছিল, কতবার করেছিল, কখন করেছিল, পুরো ডিটেল। আমি এক্ষুনি চেক করছি। হ্যাঁ স্যার, এ অনেক কল করেছিল, শেষ 5 মাসে 10 বার। আচ্ছা, ওনার সঙ্গে কে কে কথা বলতেন? অ্যাকচুয়ালি স্যার, এনার সমস্ত কল রাধা ম্যাম হ্যান্ডেল করতেন, আর উনি এখানে ভলেন্টিয়ার। যখন এনার ফার্স্ট কল এসেছিল তখনও রাধা ম্যামেরই এখানে শিফট ছিল, আর তারপর উনি যখনই এখানে ফোন করেন বলেন রাধা ম্যামের সাথে কথা আছে। এই কলারের ব্যাপারে কিছু মনে পড়ছে? কোনো বিশেষ কথা, কিছু অদ্ভুত হয়েছে? এই কলারের ব্যাপারে স্যার, হ্যাঁ স্যার, একবার হয়েছিল স্যার। এই দেখুন স্যার, একই দিনে 2 বার কল এসেছিল। তো এতে অদ্ভুত কি? আমার মনে আছে স্যার, যেদিন প্রথম কল এসেছিল। হ্যালো, হাউ মে আই হেল্প ইউ? হ্যালো, আমি রাধা ম্যাডামের সাথে কথা বলতে চাই। হ্যাঁ, শিওর। হ্যালো রাধা ম্যাম, আপনার জন্য কল। কিছুক্ষণ বাদে ওই নাম্বারটা থেকে আবার কল এসেছিল। হ্যালো, হাউ মে আই হেল্প ইউ? হ্যালো, আমি নয়না বলছি। আর কিছুক্ষণ আগে আমার নাম্বার থেকে আপনার কাছে কল এসেছিল আর 7 মিনিট কথাও হয়েছে। আপনি প্লিজ আমাকে বলবেন আপনি কোথা থেকে বলছেন? ম্যাম, এটা মেন্টাল হেলথ ফাউন্ডেশনের হেল্পলাইন নাম্বার। আমরা সেই সমস্ত মানুষের হেল্প করি যারা ডিপ্রেশনে পড়ে সুইসাইড করার চেষ্টা করে। হোয়াট? সুইসাইড হেল্পলাইন? ইয়েস ম্যাম। অন্য কলাররা স্যার নিজের নাম কখনোই বলে না, কিন্তু ইনি প্রথমে নিজে থেকেই বলে দিলেন। স্যার, নয়না নিজের নাম কখনো রাধাকে বলেনি, তাহলে ও হঠাৎ করে বলতে যাবে কেন? আমরা এই নম্বরের কল হিস্ট্রিটা চাই। 1 মাস আগে নয়নার ফোন থেকে কেউ একজন হেল্পলাইনে ফোন করেছিল, আর এই হলো তার রেকর্ড। দশ তারিখ তো সেকেন্ড স্যাটারডে ছিল। তো তো কি হচ্ছে? কারণ সেকেন্ড আর ফোর্থ স্যাটারডে বাড়িতে ওর বন্ধুরা আসতো। মানে ওদের মধ্যে কেউ? এই দুটো কল তো দুপুরে দেখাচ্ছে। হ্যাঁ, ওর সমস্ত বন্ধুরা দুপুরেই আসতো। কতজন আসতো? তা প্রায় 8-10 জন। আচ্ছা, তুমি কি নয়নার সব বন্ধুদের চেনো? সবাইকে তো নয়, কিন্তু অনেককেই চিনতাম। আমার বোন ভূমিও আসতো। ভূমি, একটা কথা বল। গত মাসে যখন তুমি ওর বাড়িতে গিয়েছিলে দেখা করতে, তখন
এমন কিছু হয়েছিল, মানে আমি বলতে চাইছি অদ্ভুত কোনো ঘটনা বা সেরকম কিছু নিজেদের মধ্যে বা কোনো খেলার সময় কিছু মনে আছে? না স্যার, এরকম তো কিছুই হয়নি। আমরা প্রতিবারের মতো যেমন খেলতাম সেরকমই খেলছিলাম। আর নয়না, ওকে দেখে কিছু কিছু ডাউট হয়েছিল? স্যার নয়না তো খুশিই ছিল, ইনফ্যাক্ট মজা করছিল। হ্যাঁ, কিন্তু কিছুক্ষণ পর জানি না একদম সিরিয়াস হয়ে গেছিল, চিন্তিত লাগছিল। জানি না ওর কি হয়েছিল। 5151। মনে হচ্ছে এর যে হবু বাচ্চা হবে না, সে খুব লাকি। হ্যাঁ রে, নয়তো আগে কখনো নয়না জিততো না। ওহো, মনে হচ্ছে কেউ জেলাস হচ্ছে। আরে নয়না, দাদাকে একটা ফোন করো না, রাতের অর্ডারের জন্য একবার মনে করিয়ে দাও না। ফোন কোথায় আমার? আরে একটা কাজ করো, নাও আমার ফোন থেকে কথা বলো। হ্যালো, বিকেলে না প্লিজ খাবার অর্ডার করে দিও। না না, শুধু এটাই মনে করানোর ছিল। এই নাও, কিন্তু আমার ফোন কোথায়? আর আমি বুঝতে পারছি না, এখানেই রেখেছিলাম। নয়না, ওই যে তোমার ফোন ওখানে টেবিলের উপর। ওখানে কে রাখলো? আমি তো ওখানে তুই ফোন রেখেছিস রাখিনি। হয়তো। না यार, আমার মনে আছে আমি রাখিনি। কে কল করেছিল? কি হলো? হ্যাঁ, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, কেন? জানবি, তোর কোনো টেনশন নেই তো? না, কোনো প্রবলেম নেই। কেন? তোদের যদি কোনো প্রবলেম থাকে তো প্লিজ আমায় বলিস। কেমন প্রবলেম? কি বলছিস তুই? তোর কি হয়েছে হঠাৎ করে? আরে কিছু হয়নি, প্রেগন্যান্সির মধ্যে এরকম মুড সুইংস হয়ে থাকে, এটা একটা ন্যাচারাল ব্যাপার। চলো আমরা সবাই খেলাটা কন্টিনিউ করি। স্যার নয়না ভূমির ফোন থেকে আমানের সাথে কথা বলছিল দুপুর 1:03 থেকে 1:04 পর্যন্ত। 1:04 পর্যন্ত? আরে সুইসাইড হেল্পলাইনে যে প্রথম ফোন করা হয়েছিল 7 মিনিটের জন্যে, সেটা 12:57 থেকে 1:04 অবধি চলেছিল। আর সেকেন্ডটা 1:20 থেকে 1:21 পর্যন্ত। তার মানে অভিজিৎ, ওই 7 মিনিটের কলটা নয়না নিজে করেনি। কারণ ওই সময় নয়না আমানের সাথে কথা বলছিল ভূমির ফোন থেকে। এক্স্যাক্টলি। তার মানে এই ফোনটা নয়নার কোনো বন্ধুই হয়তো করেছিল। আপনি কাউকে দেখেছিলেন ওর ফোন তুলতে বা ওর ফোন ব্যবহার করতে? না, আমি তো কাউকে দেখিনি। তার মানে ওই কলটা অন্য কেউ করেছিল। আর স্যার নয়না যখন ওর ফোনটা খুঁজে পায় আর ওখানে লাস্ট ডায়াল আননোন নাম্বারটা চেক করে, আর তারপর যখন ওই নাম্বারে ফোন করে তখনও জানতে পারে যে ওটা কোনো সুইসাইড হেল্পলাইনের নাম্বার। হ্যালো, হাউ মে আই হেল্প ইউ? হ্যালো, আমি নয়না বলছি। কিছুক্ষণ আগে আমার নাম্বার থেকে আপনার কাছে কল এসেছিল আর 7 মিনিট কথাও হয়েছে। আপনি প্লিজ আমাকে বলবেন আপনি কোথা থেকে বলছেন? ম্যাম, এটা মেন্টাল হেলথ ফাউন্ডেশনের হেল্পলাইন নাম্বার। আমরা সেই সমস্ত মানুষের হেল্প করি যারা ডিপ্রেশনে পড়ে সুইসাইড করার চেষ্টা করে। হোয়াট? সুইসাইড হেল্পলাইন? এটা জানতে পেরে ও চিন্তায় পড়ে যায় আর ভাবতে আরম্ভ করে সুইসাইড কে করতে চায়। স্যার, এই ফোন কলটা নয়না যদি না করে তাহলে এটাও তো হতে পারে যে আগে যে সমস্ত কলগুলো করা হয়েছে সেটা নয়না করেনি, অন্য কেউ করেছে। ভূমি, তুমি ওই গেম খেলার সময় ডায়েরি রাখো তো? মানে স্কোর নোট করো তো প্রত্যেকটা খেলার? ব্যাস, ওই ডায়েরিটা আমার চাই। ওকে স্যার। আর এই যে প্রত্যেক সেশনে 4টে নাম রয়েছে যারা সব সময় থাকে: ভূমি, পারুল, জাহ্নবী আর শীতল।
রাধা, একবার চেষ্টা করে দেখো, এই তিনজনের কথা শোনো। দেখো, এই তিনজনের মধ্যে কেউ কি তোমার সঙ্গে কথা বলেছিল? আমি এসব কেন করব? আমি আমার লাইফে খুব খুশি। আমি সুইসাইড কেন করব? যদি আমি ফোন করতাম তো নিজের ফোন থেকে করতাম, নয়নার ফোন থেকে কেন? স্যার স্যার এই তিনজনের মধ্যে কারুর আওয়াজ নয়। স্যার, হ্যাঁ, এই তিনজন তো না বলছে, শুধু শীতল বাকি আছে। ওর ব্যাপারে কিছু জানতেই পারছি না। কিছু জানতে পারোনি মানে কি বলতে চাইছো? স্যার, এই তিনজনের মধ্যে কেউ শীতলকে চেনেই না। জাহ্নবী বলল শীতলের সাথে নয়নার গাইনোকোলজিস্টের চেম্বারে দেখা হয়েছিল, আর ওখানে ওদের বন্ধুত্ব হয়ে যায়। শীতলকে এদের মধ্যে কেউই পার্সোনালি চেনে না। কোনো ব্যাপার না, ওই তিনজনের হেল্প নিচ্ছি আমরা। এবার শীতলের স্কেচ করাবো আমরা, তারপরে দেখবো। ডক্টর মিনা, এই স্কেচটা একটু মন দিয়ে দেখুন। আচ্ছা, এই মেয়েটা আপনার এখানে চিকিৎসা করাতে আসতো? আই ডোন্ট থিঙ্ক সো। আমার তো মনে পড়ছে না যে এরকম কোনো লেডি আমার কাছে কোনোদিন এসেছিল। কে ইনি? এর নাম শীতল। আমরা এটা বুঝতে পারি যে আপনার এখানে এত পেশেন্ট আসে যে এই সমস্ত পেশেন্টের নাম মনে রাখা তো মুশকিলের ব্যাপার। রাইট, বাট আমি আমার সব পেশেন্টদের পার্সোনালি চিনি, অ্যান্ড আই এম শিওর শীতল নামের কোনো পেশেন্ট আমার কোনোদিন ছিলই না। আচ্ছা, এই যে আপনার ক্লিনিকে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, এর ফুটেজ আমরা পেতে পারি? আই ডোন্ট থিঙ্ক সো, বিকজ ওটার স্টোরেজ ফুল হয়ে গেছিল, তাই আমাদের ডিলিট করতে হয়েছিল। ওকে, এনিওয়ে, থ্যাংক ইউ। মনে হচ্ছে এই শীতল কোনোদিন পেশেন্ট ছিলই না, শুধুমাত্র নয়নার সঙ্গে বন্ধুত্ব করার জন্য এসেছিল এখানে। ওর প্ল্যান ছিল নয়নার সঙ্গে বন্ধুত্ব করে ওর বাড়িতে ঢোকার। প্রফেশনাল ফ্রড মনে হচ্ছে, আটকাতে হবে ওকে। তুমি কি একে চেনো? এটা তো শীতল, নয়নার বন্ধু। এ তো প্রায় বাড়িতে আসতো। নয়না শীতলের বন্ধুত্ব কবে কোথায় হয়েছে কিছু জানো তুমি? না, আমি জানি না, কিন্তু তাতে কি যায় আসে? যখন আমার নয়নাই রইল না, তখন এইসব। এ কি ধরনের পাগলামি করছো? হ্যাঁ, একটু ভেবে দেখো তো। যদি তুমি নির্দোষ হও তাহলে কেউ তো তোমায় ফাঁসানোর চেষ্টা করেছে। তোমাকে নয়নার খুনি সাব্যস্ত করে ওরা অনেক লাভ আছে, এই জন্য ও তোমাকে ফাঁসাচ্ছে। হ্যাঁ, এমন কে আছে যে তোমাকে আর নয়নাকে ঘৃণা করে? আমি কিছু জানি না। তাহলে কি ভূমি ওই আবার প্রপার্টি লোভে করেনি তো? না, ভূমি এরকম কখনো করতে পারে না। বরং ও তো নয়নাকে খুব ভালোবাসতো। তো কোনো প্রফেশনাল রাইভেলরি? একজন পুলিশের তো অনেক জায়গায় অনেক শত্রু থাকে। না, আমার সাথে এরকম কিচ্ছু ছিল না। আমি আমার ডিউটিতে না তো কখনো কোনো গ্যাংস্টারকে ধরেছি, না কোনো বড় গ্যাংস্টারকে মেরেছি, কখনো ঘুষ নিইনি। পুরো কেরিয়ারে ব্যাস একবারই গুলি চালিয়েছিলাম। কার উপরে? কাকে গুলি করেছিলে তুমি? ছোটখাটো ফ্রড ছিল স্যার, বিশেষ। ওকে অ্যারেস্ট করতে গেছিলাম, তখনই গুলি চলে গেছিল। বিশেষ খবরদার ইন্সপেক্টর। হয়তো এই লোকটারই কোনো ভাই বা আত্মীয় প্রতিশোধ নেওয়ার জন্য এসব করেছে। না, যখন আমরা ওকে অ্যারেস্ট করতে গেছিলাম তো ওর কোথাও কোনো পরিবার ছিল না, হয়তো অনাথ ছিল। ঠিক আছে, যদি ওই লোকটার কোনো আত্মীয় স্বজন থাকে তাকে আমরা ছাড়বো না। স্যার, আমান ঠিক বলছিল, ওই লোকটার নিজের বলতে কেউ নেই, ফ্যামিলি, স্ত্রী, বাচ্চা কেউ না। তাহলে প্রতিশোধ কে নিচ্ছে? বাড়ির লোক নয়, কোনো বন্ধু হতে পারে। বন্ধুরা হয়তো প্রতিশোধ নিয়েছে। বন্ধুত্বের জন্য কে আজকাল নিজের প্রাণের ঝুঁকি নেয় স্যার? এসব তো শুধু গল্পের বইতেই দেখা যায়। নন্টে ফন্টে, হাবলু ঘাবলু, এখন এসব কোথায় স্যার? এটা কি? স্যার, একটা স্টোরেজ চুরির ঘটনায়
বিশেষের সাথে আরও একটা নাম আছে, রেখা। রেখা? দুজনে মিলে অনেক চুরি করেছে। এদের ফটো দেয়নি কেন? স্যার এরা তো ছদ্মবেশে চুরি করতো, হয়তো এই জন্যে। আর যখন বিশেষ মারা যায় তখন হয়তো এই জুটিটা ভেঙে যায় আর এই রেখা একা হয়ে যায়। রেখা? আমি জানি এই রেখা কে। স্যার আমাদের ইনফর্মার এই বাড়িটার অ্যাড্রেসে দিয়েছিল। দেখো একটু। স্যার মারা গেছে। একটু উল্টা ওকে। শীতল? আমাদের সন্দেহ ঠিকই ছিল, শীতলই রেখা। কিন্তু স্যার আমরা তো ভাবছিলাম যে সব শীতল করছে। পঙ্কজ, অন্য কেউ আছে এর পেছনে। ও জানতে পেরে গেছিল যে আমরা শীতলের কাছে যে কোনোভাবেই হোক পৌঁছে যাব। সারিকা, এর ঘাড়ের পেছনের দিকে এইখানে ক্ষত আছে। এইখানে ক্ষত মানে হচ্ছে যে খুনি ওর পেছনের দিকে দাঁড়িয়েছিল। দেখো, এইখানে ছুরির ক্ষতটা আছে। তবে খুনিকে পেছনের দিকে দাঁড়িয়ে থাকতে হবে, তবেই এই আঘাতটা করতে পারবে, রাইট? হ্যাঁ স্যার, আর আমার মনে হয় ও হয়তো খুনিকে চিনতো, কারণ এই ক্ষতটা ছাড়া সারা শরীরে আর কোনো আঘাতের চিহ্ন খুঁজেই পাইনি। রাইট রাইট, সেটাও হতে পারে। তবে একটা কথা ঠিক, ও খুনিকে চিনতো বা চিনতো না, তবে একটা কথা ঠিক যে খুনি ওর পেছনে খুব কাছেই দাঁড়িয়েছিল। দেখো, এত জোরের সঙ্গে এই ছুরিটাকে ব্যবহার করা হয়েছিল যে খুব কাছেই দাঁড়িয়ে থাকতে হবে, তবেই জোরে মারতে পারবে। আর একটা কথা, এই যে ক্ষতটা আছে সেটা বলছে যে কেউ নিজের বাঁ হাতটা ব্যবহার করেছিল, কারণ যদি ডান হাত দিয়ে ছুরিটা মারা হতো তাহলে ক্ষতটা এই অ্যাঙ্গেলে হতো না। এক্ষেত্রে বাঁ হাতটা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ স্যার, তার মানে খুনি ডেফিনেটলি লেফট হ্যান্ডেড, তাই তো? একদম, এই খুনি লেফটি। আর দেখো, আর একটা কথা, এত জোর দিয়ে এটা ব্যবহার করা হয়েছে। সাপোজ ধরো কোনো ডান হাতি লোক বাঁ হাতে ছুরিটা নিয়ে ব্যবহার করলে তাহলে এত জোরে আঘাতটা করা সম্ভব নয়। এটা সেই করতে পারে যে বাস্তবে একজন লেফটি নেতা। রাইট, খুনি একজন লেফটি, এটা একটা বড় ক্লু। এবার বলে দিও নাকে জনাব এসিপি সাহেবকে। আগে হ্যাঁ, প্রদ্যুম্ন সাহেব। হ্যাঁ বলো সালুকে, বলো। একটা বড় ক্লু পেয়েছি। যে ব্যক্তি এই ছুরিটা ব্যবহার করেছে সে আসলে লেফট হ্যান্ডার। থ্যাংক ইউ সালুকে। সালুকে ফোন করেছিল, বলছিল খুনি লেফট হ্যান্ডেড। স্যার আমরা তো আগেই সবকিছু বলে দিয়েছি, তাহলে আমাদের এখানে আটকেছেন কেন? কেননা সত্যিটা এখনো জানা যায়নি। কাল রাতে আপনাদের সবার হাতে নয়নার ফোন গিয়েছিল। ঠিক করে মনে করে বলুন আর কি হয়েছিল। হয়তো আপনাদের মধ্যে কেউ ওকে দেখেছে বা শুনেছে অন্য কারোর সাথে কথা বলতে। ইয়শ বাবু, আই হোপ তোমার স্মৃতিশক্তি তো ভালো। কিছু মনে আছে তোমার? তুমি আমাদের সাহায্য করবে না? হ্যাঁ, কিন্তু আমি কাউকে তো দেখিনি। আচ্ছা, তোমার যা মনে আছে বলে দাও। আমি প্রমিস করছি যে আমাদের মধ্যে কেউ তোমাকে কিচ্ছু বলবে না। আমি কাকির রুমে তো গিয়েছিলাম, কিছুক্ষণের জন্য ফোন নিতে গেছিলাম। তারপর আমি গেম খেলছিলাম আর কেউ আসছিল ওখান থেকে। তারপর আমি ফোনটা ওখানে সাইডে রেখে চলে গেছিলাম। কোন গেম খেলছিলে তুমি? স্যার এটা কাকির মোবাইলে তুমি এই গেমটাই খেলছিলে? হ্যাঁ, আমি আর আমার বন্ধু নীলজ
আমরা সবসময় এই গেমটাই খেলি। এই গেম তো অনেকেই একসঙ্গে খেলতে পারে, আর সবাই একে অপরকে দেখতেও পায়। তো নীরজ তোমাকে দেখতে পাচ্ছিল যখন তুমি ফোন ওখানে রাখো। স্যার, ফোনে তো রেকর্ড হচ্ছিল। ওখানে কি হয়েছিল সেটা নীরজের ফোন থেকে জানা যেতেই পারে। ঠিক আছে, আমরা নীরজকে ডেকে নিচ্ছি। দেখো বাবা, ঘাবড়াবে না। এখানে আমরা সবাই তোমার বন্ধু। শুধু কিছু জিজ্ঞেস করার আছে ইনফরমেশনের জন্য। যে গেম তোমরা খেলো না মোবাইল থেকে, সেগুলোর ব্যাপারে। যখন তুমি নিজের মোবাইলে গেম খেলছিলে তোমার বন্ধুর সাথে, তখন তুমি ওকে দেখতে পাচ্ছিলে তো? হ্যাঁ। আচ্ছা, আর একটা কথা বলো, যখন তুমি ওকে দেখতে পাচ্ছিলে তখন কি তুমি ওর পেছনে কাউকে দেখেছিলে? না, শুধু যশই ছিল। 1 মিনিট স্যার, যখন যশ ফিরে এলো না ততক্ষণ স্ক্রিন লক হয়নি। স্ক্রিন লক হয়নি মানে? স্যার, মানে গেম অ্যাক্টিভ ছিল, আর যখন গেম অ্যাক্টিভ থাকে তখন ও নিজে নিজেই স্ক্রিনশট নেয়। তাহলে তখনও নিশ্চয়ই নিয়েছে, আর প্রত্যেকটা স্ক্রিনশট ফোনে সেভ হয়ে থাকে। হ্যাঁ স্যার। দাও তোমার ফোনটা দাও। থ্যাংক ইউ। এটা কে? এটা এটা নয়না তো নয়। না, এটা নয়না নয়। 1 মিনিট পূর্বী, একটু জুম করো এর উপরে। মেহেন্দি আর লেফট হ্যান্ডে। এর হাতে মেহেন্দি এইভাবে কেন রয়েছে? সেটা এই কারণে অভিজিৎ, কারণ এই হাতটা যে মহিলা, সে মহিলা ওখানে বাকি সবাইকে মেহেন্দি পড়াতে এসেছিল, আর ও লেফট হ্যান্ডেড। সবার আগেও শীতলকে দিয়ে হেল্পলাইনে ফোন করায়। রাধাকে একটু কলটা ট্রান্সফার করুন না প্লিজ। হ্যাঁ শিওর। আমি আর সহ্য করতে পারছি না দিদি। তারপর সে শীতলকে টাকা দেয় আর বলে, নয়না, তোমার রুমে তোমার জন্য তোমার কোনো আত্মীয় অপেক্ষা করছে। তার সুযোগ বুঝেই ও নয়নাকে খুন করে দেয়। কে হতে পারে এই মেহেন্দি পরা মহিলা? আমি জানি না উনি কে ছিলেন। ইনফ্যাক্ট কেউই জানে না উনি কে। নয়না বলেছিল যে শীতল ওনাকে ডেকেছিল, আর ওই নিয়ে এসেছিল নিজের সাথে। আর এটাও জানি না যে ওকে কেন আনা হয়েছিল। নিজের কাজও ঠিক করে করছিল না ও, বাজে মেহেন্দি লাগাচ্ছিল সবাইকেও। দেখ না জাহ্নবী, কিরকম মেহেন্দি লাগাচ্ছে ও, পুরোপুরি ঠিকঠাক লাগাচ্ছেও না। আপনি কি মেহেন্দি লাগাতে জানেন না নাকি? দেখে মনে হচ্ছে কেউ যেন লাগিয়ে আবার মুছে দিয়েছে। ও মেহেন্দি এত খারাপ করে লাগাচ্ছিল, তাহলে শীতল ওকে পাঠালো কেন? সবারই সন্দেহ হবে। কে হতে পারে? আমি জানি স্যার, ও আমাদের চোখের সামনেই ছিল। আর আমরা ওকে সন্দেহই করিনি। আপনি সামনে আসুন। আপনার বা হাতটা দেখান। এই দেখুন স্যার। রাধা দেবী?
স্যার আমি এনার ওই ডায়েরি অনেকক্ষণ ধরে দেখেছি, ওতেও কালি এভাবেই ছড়িয়েছিল যেভাবে ওনার মেহেন্দি রয়েছে। যারা লেফট হ্যান্ডেড হয় তারা যখন কোনো কাগজে লেখে তখন এইভাবেই লেখে, আর যা কিছু আগে লেখা ছিল তার ওপরেই ওর হাতটা ঘষে যায়, ফলে ওই কালি বা রং হাতে লেগে যায় যেভাবে রাধার হাতে লেগে আছে, তাই না? কেন মারলে তুমি নয়নাকে? কি ক্ষতি করেছিল তোমারও? হ্যাঁ, কারণ তুমি আমার বিশেষকে মেরেছিলে, তুমি আমার বিশেষের প্রাণ নিয়েছিলে। আমি বিশেষকে ভালোবাসতাম, ওর বাচ্চার মা হতে চলেছিলাম আমি। আর তুমি তুমি এনকাউন্টারে ওকে গুলি মেরে দিলে, আমার বিশেষকে মেরে দিলে তুমি বিশেষকে। আর সেই জন্য তুমি ঠিক করো তুমি ওর থেকে প্রতিশোধ নেবে। হ্যাঁ, যখন আমি জানতে পারলাম যে বিশেষ এই দুনিয়াতে নেই আর, তখন এই কষ্টে আমার বাচ্চা তো আমার পেটের ভিতরে মারা গেল। স্যার, এরই জন্যে তুমি আমার বাচ্চার প্রাণ নিয়েছো। যখন আমি জানতে পারলাম নয়না মা হতে চলেছে, তখন আমার মাথায় রক্ত চেপে গেল। যে যে সুখ আমি নিজে পেলাম না, সেটা সেটা আমি নয়নাকে কি করে দিতে পারি? মেরে দিলাম আমি নয়নাকে, মেরে দিলাম ওকে। তো সেই জন্য তুমি মেন্টাল হেলথ ফাউন্ডেশনে অ্যাজ আ ভলেন্টিয়ার তুমি কাজ করতে শুরু করেছিলে। আর শীতল তোমাকে না, তুমি শীতলকে কাজ দিয়েছো নয়নার সঙ্গে বন্ধুত্ব করার জন্য। হ্যাঁ, শীতলকে আমিই পাঠিয়েছিলাম নয়নার ঘরে, যাতে ও নয়নার ঘর থেকে আমাকে ফোন করতে পারে আমার হেল্পলাইন নাম্বারে। ও আমার ব্যাপারে লোককে জিজ্ঞাসা করে। আর সাধের অনুষ্ঠানে ওই শীতলই আমাকে নয়নার ঘরে ডেকেছিল। আর আর আমি ওখানেই ছিলাম। আমার পক্ষে আর সম্ভব নয় দিদি, আমি যাচ্ছি। এখন তোমার শেষ কাজটা করো, নিচে গিয়ে নয়নাকে এখানে পাঠাও। এখনই পাঠাচ্ছি। আর হ্যাঁ, মোবাইলটা বাইরে রেখে যাও। তোমার রুমে তোমার জন্য তোমার কোনো আত্মীয় অপেক্ষা করছে। ইমন তো এবার বুঝতে পারবে একলা হওয়ার যন্ত্রণা কি। এ তো হওয়ারই ছিল, একটা মায়ের থেকে তার বাচ্চাকে কেড়ে নিয়ে ও মা হতে চলেছিল। এই জন্যই আমি নয়নাকে মেরে দিয়েছি। আর তারপর চালাকি করে আপনি নিজে সিআইডির কাছে এলেন, যাতে আমাদের আপনার উপর সন্দেহ না হয় আর আমরা অন্য কাউকে সন্দেহ করি। আর যখন তুমি দেখলে যে আমরা ওকে অ্যারেস্ট করছি না, তখন তুমি শীতলকেও মেরে ফেললে সাক্ষী নির্মূল করার জন্য। রাধা, এটা কিরকম প্রতিশোধ নিয়েছো তুমি? আইন তোমাকে কোনোদিন ক্ষমা করবে না, তোমার তো কঠোর শাস্তি হবে। সারা জীবন ধরে জেলের গড়াদের পিছনে তোমাকে কাটাতে হবে।